হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থিরতড়িৎ অধ্যায়ের খুবই একটা দারুণ বেসিক কনসেপচুয়াল ম্যাথ। তাই ক্লাসটি হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে বলে আশা করি। তাহলে আসো শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা অঙ্কটিতে কি বলা আছে ভালোভাবে একটু বুঝে নিই ম্যাথটি। যে দেখো যে চিত্রে দুটি চার্জিত বল পরস্পর বিকর্ষণের কারণে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, দুটা চার্জিত বল আছে সমভাবে চার্জিত, যারা পরস্পর বিকর্ষণের কারণে থিটা কোণ উৎপন্ন করে আছে। ঠিক আছে, এখন বলছে প্রতিটি বলের ঘনত্ব দেওয়া আছে কত। দেখো যে আমাদের বলের একটা ঘনত্ব দেওয়া আছে 1020 কেজি পার মিটার কিউব, 1020। সিস্টেমটিকে পানিতে নিমজ্জিত করলেও থিটার মান আচ্ছা, পুরো সিস্টেমটাকে পানির ভিতরে নিমজ্জিত করা হয়েছে। পানিতে নিমজ্জিত করলে আমরা কি জানি তড়িৎ বল তো হ্রাস পাই। ফলে তড়িৎ বল হ্রাস পেলে তো আমাদের বল দুটো কাছে চলে আসার কথা, বিকর্ষণ করে যেহেতু দূরে সরে গেছে তাহলে থিটার মান পরিবর্তন হওয়ার কথা, কিন্তু বলছে থিটা অপরিবর্তিত রয়েছে। তাহলে পানিতে ডুবানোর পরেও থিটার মান চেঞ্জ হয়নি। ওকে, তাহলে পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে পানির ডাইইলেকট্রিক ধ্রুবক নির্ণয়। ঠিক আছে, তাহলে খুবই একটা বেসিক কনসেপচুয়াল ম্যাথ। যে প্রথম পার্টটা তো আমাদের খুবই ইজি, যে আমরা থিটা কোণ দুইটা চার্জ বিকশিত করে দূরে সরে যায়, আমাদের রিসার্চের বইয়ে অলরেডি আছে। সেখান থেকে আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে কত হবে বা সুতার টান নির্ণয়, এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তাহলে এক কনসেপ্টের মধ্যে সব চলে আসবে। এখন দেখো যে আমাদের এখানে মেইন বেসিক জিনিসটা কি, যে চার্জ যখন আমরা পানির মধ্যে ডুবাবো আমরা কি জানি যে বায়ু মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে গেলে তার ডাইইলেকট্রিক ধ্রুবক যেহেতু 1 এর চেয়ে বেশি, ফলে সেখানে কি হবে, আকর্ষণ বল কমে যাবে। আমাদের তাহলে এই বিকর্ষণ বল যখন কমে যাবে, তড়িৎ বল যদি কমে যায়, তাহলে তো অবশ্যই চার্জ দুটো একটু কাছে চলে আসার কথা, কিন্তু এখানে আসছে না। এটাই হচ্ছে মেইন বেসিক বিষয়, যে কেন আসছে না, কিভাবে থিটার মান একই থাকবে সেটাই আমরা ক্যালকুলেশন করব, এবং ওইটার সাহায্য নিয়ে আমরা কে এর মান ক্যালকুলেট করে দেখাবো। ঠিক আছে, তাহলে আসো সমাধান শুরু করি। তাহলে প্রথমে আমরা কি জানি, দেখো যে এখানে কি গণনা করছে। তাহলে এই চার্জিত গোলকের একটা নির্দিষ্ট ভর আছে, ভরের মান আমাদের দেওয়া নয়, ধরে নিলাম যে এর ভরটা এম। ওকে, এম ভরের চার্জিত বস্তু এবং এতে কিউ পরিমাণ চার্জ আছে, দুইটাতেই কিউ কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে কি হবে, এই বস্তুর যে ওজন এটা খাড়া নিচের দিকে কাজ করবে এমজি। আর এই যে রশ্মিতে টান বল আছে একটা না, তাহলে এই টানটা কি হবে, দুইটা অংশে বিভক্ত হবে। তার আগে দেখো এদের মধ্যে তড়িৎ বল বিকর্ষণের কারণে এই পাশে কাজ করবে, তাহলে এফই। তাহলে এফই বলটা এদিকে কাজ করতেছে আর ওজন নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, আর এই টান বলটা দুটো অংশে বিভাজিত হয়ে একটা যাবে, এটা যদি থিটা হয় তাহলে এই পাশে থিটা, তাহলে এই পাশে যাবে কত, টি কস থিটা, আর এই পাশের দিকে আসবে হচ্ছে টি সাইন থিটা। তাহলে এই বস্তুর উপরে যে বলগুলো আছে টোটাল বলের অবস্থা এই, এমজি খাড়া নিচে, তড়িৎ বল আনুভূমিক বরাবর এই পাশে, আর টান ছিল সুতার বরাবর, কিন্তু এটাকে দুটো অংশে বিভক্ত করলে একটা উপরে একটা নিচে। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কি, যে আমরা এখান থেকে যদি বস্তুটা যেহেতু সাম্য অবস্থায় আছে, দূরে সরে সাম্য অবস্থায় আছে, তাহলে অবশ্যই উপরের বল নিচের বল সমান, এই বল সমান বলেই তো লব্ধি বল 0 হয়ে সাম্য অবস্থায় আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি সাইন থিটা, যে টি সাইন থিটা ইজিক্যাল টু কি হবে, এফই। তাহলে টি সাইন থিটা ইজিক্যাল টু এফই, এবং আমাদের টি কস থিটা, তাহলে টি কস থিটার মান কত হবে, এমজি। ফলে দুটো যদি অনুপাত করি টি কেটে গেলে আমাদের সহজেই ট্যান থিটা, তাহলে ট্যান থিটার মান আমরা কি পাচ্ছি, যে এফই বাই এমজি। তাহলে দুইটা চার্জ পারস্পরিক বলের কারণে যদি থিটা কোণে পরস্পর দূরে সরে যায়, থিটা বলতে আমরা কি এখানে থেকে যদি আমরা লম্বটা নিই সেই রেখার সাথে কোণ, মোট কোণটা না, টোটাল কোণ না, টোটাল কোণের অর্ধেক যদি থিটা হয় তখন ট্যান থিটার মান এফই বাই এমজি। এখানে অনেকে থিটা বলতে আবার অনেকে ভিতরে পুরা কোণ থাকতে পারে, তাহলে অনেক অঙ্কে যদি আমাদের এমন ট্রিক্স থাকে তাহলে এটা খেয়াল রাখবা, থিটা কিন্তু এই দুই চার্জের মধ্যে মোট কোণ না, মোট কোণের অর্ধেক কোণ। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু এফই বাই এমজি। তাহলে এটা মনে করো প্রাথমিক অবস্থায় বায়ু মাধ্যমে যখন ছিল তখন ট্যান থিটার মান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। যেহেতু আমাদের চার্জের মান দেওয়া নাই, এফির মান দরকার নাই, এমজির মান আমরা এইভাবে আপাতত রাখলাম। ঠিক আছে, এফি ইজিক্যাল টু কি জানি 1/4 Q1 Q2 বাই আর স্কয়ার, তাহলে এখানে কিউ যেহেতু সেম, কিউ স্কয়ার বাই আর আমাদের দূরত্ব দেওয়া থাকলে সেটা হবে, তাহলে এখানে দূরত্ব লাগবে না বলে আসলে দেওয়া নাই। ঠিক আছে, টেনশন নাই। প্রথম অবস্থায় এই ঘটনা ঘটবে। এখন হচ্ছে দ্বিতীয় অবস্থায়, তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে ঠিক আছে, পানিতে ডুবানোর পূর্বে। এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা পানিতে ডুবাবো এই জিনিসটাকে, তখন কি ঘটবে সেটা যদি আমরা একটা চিত্র আঁকি তাহলে আমরা জিনিসটা একদম ক্লিয়ার বুঝতে পারবো। যখন এটাকে আমরা পানির মধ্যে ডুবালাম, মনে করো যখন আমরা এটা পানির মধ্যে ডুবাবো, তাহলে বস্তুদ্বয় চার্জিত বস্তুদ্বয়
তখনও মনে করো পানির অভাবের মধ্যেও এইভাবে বিকশিত হয়ে সাম্য অবস্থায় আছে, যেখানে আমরা কি বলতেছি এখানে পানি আছে, ঠিক আছে, এটা পানির ভিতরে ডুবানো অবস্থায়, নিমজ্জিত অবস্থায় আছে। ওকে, পুরো সিস্টেমটাই পানিতে নিমজ্জিত অবস্থায় আছে ধরে নিলাম। তাহলে এই অবস্থায় কি কি বল কাজ করবে সেটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, যে এখানে বস্তুর যে ওজন সেটা তো আমাদের ওই পানির ভিতরে খাড়া নিচের দিকে কাজ করবে এমজি, নিঃসন্দেহে। দুইটা চার্জের মধ্যে তড়িৎ বল যেটা হবে, যেহেতু আমাদের নতুন মাধ্যমে আসছে তড়িৎ বল চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা এখানে এফ ড্যাশ এফই ড্যাশ পাবো। ওকে, এখানে সুতার টান, তাহলে এখানে সুতার টান ওই একই রকম আমরা যদি বিভাজিত করি, আমি একটা টি প্রাইম দিলাম, সুতার টান চেঞ্জ হবে, তাহলে এদিকে আসবে কত টি প্রাইম কস থিটা প্রাইম। যদি এখানে নতুন কোণ তৈরি করে, আমরা প্রথম ধরে নিলাম যে কোণের মান চেঞ্জ হবে, সেই অনুযায়ী কস থিটা প্রাইম, তাহলে এদিকে কত আসবে এই টি প্রাইম সাইন থিটা প্রাইম, একই রকম ভাবে বিভাজিত হবে, এইটুকু এক আছে। এখন আর কোনো বল কাজ করবে কিনা, এক্সট্রা কোনো বল এখানে আসবে কিনা, পানিতে ডুবানোর ফলে শুধুমাত্র তড়িৎ বল আর সুতার টান বল আর ওজন, এটা বাদে আর কোনো বল থাকবে কিনা, এটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় বোঝার বিষয়, যে কেন আমাদের বলের মান, তড়িৎ বল যে কমে যাবে এটা আমরা জানি, তড়িৎ বল কমার পরেও কোণের মান চেঞ্জ হলে একই সমান থাকলো কিভাবে, এখানে বলা আছে এফ এর মান একই সমান, সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব কারণ এখানে আরো একটা বল ক্রিয়াশীল আছে, সেটা কি, যে কোনো একটা বস্তুকে যখন আমরা পানিতে ডুবাই তখন তার উপরে একটা ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করে, নাকি, যেটা আর্কিমিডিসের নীতি দিয়ে আমরা ক্লাস 9-10 তোমরা করে আসছো। দেখো, যদিও আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস এই কনসেপ্ট নাই, কারণ 9-10 তো অলরেডি শিখাই এসেছি। তাহলে এখানে কিন্তু উপরের দিকে আরেকটা বল কাজ করবে, প্লবতা বল, ঠিক আছে। তাহলে প্লবতা বলকে আমরা স্মল এফ দিতে পারি, ঘর্ষণ বলের মতো স্মল এফ, অথবা এফ বি, প্লবতা বল বা অন্য যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি, আমরা আপাতত এফ দিয়ে রাখলাম। তাহলে এখানে উপরের দিকে এক্সট্রা বল আসবে কত, এফ বি। তাহলে এখানে টি যে টি সাইন থিটা তো আমাদের এফ এফ এটা ঠিক থাকবে, টি সাইন থিটার অংশটা, তাহলে টি কস থিটার মান কত হবে, এই এমজি মাইনাস এই এফ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা থিটা ধরে নিলাম যে থিটা সমান না, আপাতত থিটা বের করতেছি, এই ক্ষেত্রে আমরা থিটা সমানকে সমান না জানি না, পরে থিটা সমান বলছে ইকুয়েট করে দিব, আমরা মনে করি নতুন করে পানির মধ্যে থিটা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অনুপাত করলে ওই একই রকম tan থিটা আসবে। তাহলে এখানে আমরা বলতে পারি tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে কই পাবো, এফ এর জায়গায় এফ ই প্রাইম, যেহেতু এখানে তড়িৎ বল চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এটার মাধ্যমে কি আছে, এটা ডাইলেকট্রিক ধ্রুবক আছে কে, তার কারণে আমাদের কি হবে, এফ চেঞ্জ হবে, তাহলে এফ ই প্রাইম ডিভাইডেড বাই, এখানে আমাদের এই যে এখানে আমাদের কি আসলো দেখো, টি কস থিটার মানটা, টি প্রাইম কস থিটার মান এমজি মাইনাস এফ, তাহলে এখানে আমাদের আসবে এমজি মাইনাস এফ। তাহলে এটার সাথে সমতুল্যগুলো একবারে লিখে দিলাম, আমরা ইকুয়েট করে দেখালাম না, ঠিক আছে, এটা সমান, এটা সমান, অনুপাত করলে tan থিটা প্রাইম এফ ই প্রাইম বাই এটা আসবে। ওকে, এখন আসো যে এই যে স্মল এফ, এটার মান আমরা কিভাবে বের করতে পারি, এফি প্রাইম দুইটার মানে আমরা একে বসাই, যে দেখো যে কোনো একটা মাধ্যমে যে তড়িৎ বল এফি হয়, ওই চার্জকে সমান দূরত্বে যদি আমরা নিয়ে যাই, সমান একই চার্জকে একই ডিস্টেন্সে রেখে অন্য মাধ্যমে নিয়ে যাই, তখন বলের মান কি হয়, ওই মাধ্যমের পরবর্তী ধ্রুবক যে কে হয় তার 1/k গুণ হয়ে যায়, কারণ ডাইলেকট্রিক ধ্রুবকের কি ব্যস্তানুপাতিক, তাহলে আমরা বলতে পারি এফির মানটা হবে 1/k ইন্টু এফি, ঠিক আছে। তাহলে এফি প্রাইমের মান, তাহলে এই মাধ্যমে এফি প্রাইমের মানটা কত হবে, আগে এখানে যে বল ছিল তার 1/k। ওকে, ঠিক আছে। এমজির মতো রাখো আপাতত, মাইনাস এফ, এই এফ এর ভ্যালুটা কত হবে, এফ মানে কি প্লবত বল, তাহলে প্লবত বলটা আমরা এখানে আলাদা করে বের করি, দেখো যে প্লবত বলটা যদি আমরা এখানে আলাদাভাবে হিসাব করি, তাহলে প্লবত বল কত হবে, তাহলে এফ সমান কি পানির প্লবত বল। আর প্লবত বল কিভাবে নির্ণয় করতে হয়, যে বস্তুর যে আয়তন, বস্তু যে পরিমাণ আয়তনে পানি অপসারণ করবে সেই পানির ওজনটা হয় প্লবত বলের সমান, তাহলে বস্তুর আয়তনের সমপরিমাণ পানির ওজন। ওকে, তাহলে আয়তন নিব বস্তুর, তাহলে বস্তুর আয়তনের সমান পানির ওজন যদি আমরা বের করতে চাই, তাহলে পানির ওজন মানে কি এমজি, তাহলে বস্তুর আয়তনের সমান পানির ওজন কত হবে, বস্তুর আয়তন ইনটু পানির ঘনত্ব রো ডাব্লিউ, আর সাথে একটা 9.8 আমাদের জি থাকবে। ওকে, আর বস্তুর ঘনত্ব কত, বস্তুর ভর আমাদের দেওয়া নাই, বস্তুর আয়তনও দেওয়া নাই, তাহলে বস্তুর আয়তন লাগবে, আছে কি বস্তুর ঘনত্ব, তাহলে আয়তন সমান আমরা কি জানি, যে ভর সমান ঘনত্ব সমান এম বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো, তাহলে এটাকে আমরা বলতে পারি, তাহলে এই ভি এর জায়গায় এম বাই রো, তাহলে এম বাই রো বস্তু, তাহলে বস্তুকে কি বলতে পারি, রো এস দিলাম, ঠিক আছে, রো এস, তাহলে আমাদের রো ডাব্লিউ ইন্টু জি,
তাহলে এমজি বা এমজি ইন্টু রো ডাব্লিউ বাই রো এস। তাহলে আমাদের এখানে মানটা বসাতে পারছি কত, এফ এর মানটা এমজি ইন্টু, তাহলে এমজি ইন্টু রো ডাব্লিউ বাই রো এস। ওকে, রো ডাব্লিউ বাই রো এস, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এখানে এমজিটা কমন নিই, তাহলে এমজি কমন নিলে কি থাকে, তাহলে এটাকে যদি আমরা এমজি কমন নিই, ওকে, কমন নিয়ে আমরা সূত্রটা একটু ডেরিভেটিভ করে রাখি, ডিরাইভ করে রাখি। তাহলে এমজি যদি আমরা কমন নিয়ে নিই আর এফি কেও বাইরে নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি কি এফি বাই এমজি ইন্টু কে, আর এখানে 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো এস। ওকে, জাস্ট আমরা এমজিটাকে কমন নিয়ে দিলাম। তাহলে এফি বাই এমজি ইন্টু কে 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো এস। এখন দেখো আমাদের কি বলা আছে, এই ট্যান থিটা এটা হচ্ছে পরবর্তী অবস্থার কোণ। যদি কোণ চেঞ্জ হতো তখন আমরা এখানে মান বসায় কে এর মান দেওয়া থাকলে কোণ নির্ণয় করতাম। এখন বলছে কোণ সমান, তাহলে কোণ সমান হলে কি হবে, এই ট্যান থিটা আর ট্যান থিটা প্রাইম দুটার মান সেম। তাহলে এই দুটার মান যদি আমরা সেম করে দিই, দুটার মান যেহেতু সমান বলা আছে, তাহলে ট্যান থিটা প্রাইম আর ট্যান থিটা সমান, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, যেটা সমান সমান লিখতে পারবো এফি বাই এমজি। ওকে, তাহলে কি থাকছে দেখো, এখানে এফি এফি শেষ, এমজি এমজি শেষ, তাহলে কে ইজ ইকাল টু, কে এর ভ্যালু এখানে নিয়ে আসলে 1 বাই 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো এস। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে কে এর মান আসবে 1 বাই 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো এস। তার মানে দুইটা চার্জ বায়ুর মাধ্যমে আছে, তাদেরকে যদি আমরা কোনো তরলে ডুবাই এবং ডুবানোর পরেও যদি তারা একই রকম কোণে থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি চেঞ্জ না হয়, তাহলে ওই মাধ্যমে ডাইইলেকট্রিক ধ্রুবক তুমি সরাসরি এই সূত্র দিয়ে এমসিকিউতে করতে পারবা। তাহলে এটা আমরা প্রথমে মান না বসায় এভাবে করলাম, কারণ তোমাকে এই সূত্রটা তুমি নোট করে রাখো খাতায়, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের এমসিকিউতে আসে, সিকের ওয়েটে বা যে কোনো জায়গায় এমসিকিউতে আসে, তাহলে তুমি ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে করে ফেলবা, তোমার অনেকটা টাইম সেভ হবে। আর বুয়েট রিটেনে আসলে তখন তোমাকে রিটেন প্রসেস তো করে দেখাবা, জাস্ট এটা এটা ইকুয়েট করে দিবা, এত ডিটেলসও দেখানো লাগবে না, একটা দেখে আরেকটা অনুরূপভাবে লিখে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই একটা দেখাবো, আরেকটা অনুরূপভাবে লিখে দিব, লিখে দিলে দুটো ইকুয়েট করলেই কে ইজ ইকাল টু 1 বাই 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো এস হবে। তাহলে এখানে রো ডাব্লিউর মান কত আছে 1020, 1020, আর না পানি পানি রো ডাব্লিউ তো পানি, তাহলে পানিটা হচ্ছে 1000, আর এটা মানে কিছু বলার নেই, মানে 1000 ধরে নিব, আর এটা কত আছে 1020। তাহলে এখানে যদি বসাই দিই, তাহলে ফাইনালি অ্যান্সারটা আসবে কত, এটার মান আসবে প্রায় 51, ঠিক আছে। দশমিকের পর সামান্য অংশ বাদ দিলে এটা 51 হবে কে এর মান, ঠিক আছে। অ্যান্সার করে দিলাম, তোমরা ক্যালকুলেটরে একটু চেক করে দেখতে পারো যে এটা মান বসালে এটা 1000 বাই 1020 বসালে 51 পয়েন্ট সামথিং হয়। তো আমরা রাউন্ড ফিগারে 51 ধরে নিলেই হবে। তাহলে আমরা এই ডাটা অনুযায়ী এই তরল বা পানি যাই বলি, তাহলে এটা পানি বলা আছে যেহেতু, তাহলে এই জন্য আমরা রো এর মান 1000 দিতে পারছি, যে রো ডাব্লিউ 1000, তাহলে তার ডাইইলেকট্রিক ধ্রুবক এই ডাটা অনুযায়ী আমরা হিসাব করলে আসছে 51। আশা করি সবাই খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তাহলে আমরা সেগুলো তোমাদের অবশ্যই পরবর্তীতে আবার ক্লিয়ার করে দেব। আর এই অঙ্কটা কিন্তু আমাদের খুবই একটা বেসিক ম্যাথ, তোমরা নিজেরাই বুঝতে পারছো এতক্ষণে। তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা তড়িৎ বল, এই যে পানির প্লবতা কনসেপ্ট, যদিও আমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা নাই, কিন্তু যেহেতু এটা 9-10 এর বেসিক থেকে, সো আসতেই পারে, অনেকে আমাদের হয়তো এই কনসেপ্টটা ছেড়ে গেছে, ঠিক আছে। সো তুমি যদি এটা প্র্যাকটিসে রাখো, যে প্লবতার হিসাবটা মনে রাখো, তাহলে বিভিন্ন জায়গায় এটা হেল্প করতে পারে। আর এটা আবার শুধুমাত্র এই অঙ্ক হুবহু আসবে তা না, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসার সম্ভাবনা আছে, এটাকে আমরা বিভিন্নভাবে ভ্যারিয়েশন করতে পারি। দেখো এখানে বলে দিয়েছিল কোণ সমান, কোণ সমান না বলে কি বলতে পারতো, যে কোণ এক জায়গায় কোণ যা হবে ওখানে কোণ গেলে অর্ধেক হয়ে যায়, বা কোণের মান চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে মান দিয়ে থাকতে পারে, অনুপাত আকারে থাকতে পারে। তারপরে কি বলতে পারে, যে ডাইইলেকট্রিক ধ্রুবকই দেয়া থেকে কোণটা বের করতে বলতে পারে, ব্যাক ক্যালকুলেশনের মতো, ঠিক আছে। তাহলে এটা পানি বাদে অন্য কোনো তরল হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অঙ্কটাকে কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। সো তোমাকে এই জন্য আমরা কি করলাম, পুরো বেসিক ওয়েতে করে দিলাম, ডিরেক্ট খালি আমরা ডাটা সমাধান না। তাই জানো এই রিলেটেড যে ম্যাথ, যে চার্জ বায়ু মাধ্যমে আছে অন্য কোনো তরলে ডুবালে তাদের এই যে কণের পরিবর্তন জাতীয় বা কণ বা সুতার টানও বের করতে বলতে পারে, যাই বলুক না কেন তোমাকে, তুমি যদি বেসিকটা বুঝে থাকো, তোমাকে যা মানে দেওয়া থাক আর যেটাই চাইতে হয় চাই, তুমি অবশ্যই করতে পারবা বলে আশা রাখি। তাই শুধুমাত্র একটা অঙ্ক সমাধান না, আমরা যেটা শিখবো তার পুরো বেসিক শিখবো, যেন ওইটা রিলেটেড আরো 10টা প্রশ্ন আসলেও আমরা সেটা ইজিলি আনসার করতে পারি, ঠিক আছে। সো প্রশ্নটা নিজেরা আবার ট্রাই করো, এবং নিজেরাই মান পরিবর্তন করে বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে এসে আরো 2-4টা নিজে থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার কাছে যা যা মনে হয় যে এখানে এই পরিবর্তন আসতে পারে,
এই না হলে এই হলে কি হতো, সেভাবে করে নিজেরা আরো প্র্যাকটিস করো। ম্যাথটা খুবই একটা দারুণ এবং ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় অবশ্যই আসার মতোই ম্যাথ, ঠিক আছে? কারণ হুবহু না আসলেও এটার বেসিকটা অনেক জায়গায় তোমরা কাজে লাগতে পারবে, তাই এটা প্র্যাকটিসে রাখো। আর সেই সাথে সাথে আগের যে বস্তুগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিসে রেখো। একবার করে রাখছো বলে যে পরীক্ষা পর্যন্ত মনে থাকবে তা কিন্তু না। সো যখনই সময় পাবা প্রয়োজনে আগের ভিডিওগুলোও, আগের যে ম্যাথগুলো সমাধান করা ছিল সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ভালো বেসিক প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকো। আর ভিডিওটা অবশ্যই একটু চেষ্টা করো তোমার ফ্রেন্ডসদের সাথে লাইক শেয়ার করে আমাদের একটু শেয়ার করে দেওয়ার, ঠিক আছে, যাতে আমাদের চ্যানেলটা একটু গ্রোথটা আর একটু ত্বরান্বিত হয়, ঠিক আছে, এবং আমরা আরো বেশি বেশি ভিডিও দিতে পারি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।